সবাইকে আমাদের WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরও একবার ওয়েলকাম। তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল যে স্যার SLST 2016 কেমিস্ট্রি পেপার সলভ, যেটা আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা অনেকে সেটা দেখেছো, যারা এখনও দেখোনি তারা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে নেবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2016 সালের ফিজিক্সের যে পেপারটা এসছে, মানে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 9-10 লেভেলের, সেটা কেমিস্ট্রি পেপারের সাথে সাথে ফিজিক্যাল সায়েন্সের যে ফিজিক্স পেপারটা ছিল সেই ফিজিক্স পেপারের পুরো বিস্তারিত সমাধান দেব। তোমাদের আমি কথা দিয়েছিলাম যে ইউটিউবে তোমরা 2016 সালের পেপারের সলভ আমার কাছে চেয়েছিলে ফিজিক্যাল সায়েন্সের, তো সেইটাকে আমি দুটো আলাদা আলাদা সাবজেক্টের প্রশ্নগুলোকে বেছে দুটো আলাদা আলাদা ভিডিও আমি আপলোড করছি। এই ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে এবং সাবজেক্টের গভীরতা সম্পর্কে একটা আইডিয়া আসবে যে কী টাইপের প্রশ্ন আগামী দিনে আসবে এবং আমাদের কতটা সাবজেক্টের ডেপথে গিয়ে পড়তে হবে। দেখো, খুব একটা কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা এইবার নেই। আমি যেটা তোমাদের আগেও বলছি, এখনও বলছি, মানে বিশাল কিছু ডেপথে গিয়ে পড়ার কোনো দরকার নেই। শুধুমাত্র 11-12-এর এলিমেন্টারি জিনিসগুলো যেগুলো আছে, কিছু ফর্মুলা, কিছু নিউমেরিক্যাল, সেই জায়গাগুলো, অ্যাপ্লাইড পার্টগুলো যা যা আছে সেই জায়গাগুলো দেখলেই তোমাদের পরীক্ষার জন্য যেটুকু প্রস্তুতি, সেই প্রস্তুতিটুকু হয়ে যাবে। তো চলো, 2016 সালের ফিজিক্সের যে পেপারটা, সেই পেপারটা আজকে আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে সলভ করব। আনসার কি তো দেখবই, তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নের বিস্তারিত সমাধান দরকার, যে প্রশ্নের উত্তর করার জন্য যে যে অ্যাপ্রোচ দরকার, সেই অ্যাপ্রোচগুলো আমি এর মধ্যে থেকে পুরোপুরিভাবে আলোচনা করে দেবো। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে সবাইকে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তোমরা যারা SLST পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই চ্যানেলটা বিশেষভাবে হেল্পফুল হবে। বিভিন্ন ইউটিউব ক্লাস, বিভিন্ন MCQ প্র্যাকটিস প্রত্যেকটা সাবজেক্টে, সেটা ফিজিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, সমস্ত সাবজেক্টেরই তোমরা কম বেশি প্র্যাকটিস ক্লাস আমাদের ইউটিউব থেকে পাবে। তো WBPSC ওয়ালা অফিসিয়াল চ্যানেলের সঙ্গে তোমরা সবাই যুক্ত থাকো এবং তোমাদের প্রস্তুতিকে আরও শক্ত, আরও মজবুত করো। ওকে, চলো ফিজিক্সের পেপারটা আমি একটু সলভ করে দিই, কারণ বাংলাতে ইউটিউবে এই ভিডিও রেয়ার, শুধুমাত্র সবাই আনসার কি দাগিয়ে দিয়েই হয়তো চলে গেছে। বিস্তারিত সমাধানের ভিডিও আমার চোখে খুব একটা বেশি পড়েনি, ঠিক আছে? তো আমার মনে হলো যে ছেলেমেয়েদের জন্য এই জিনিসটা অনেকটা উপকারী হবে যদি আমি এরকম একটা ভিডিও আপলোড করি, যেখানে প্রত্যেকটা প্রশ্নকে বেছে নিয়ে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে কোনো জিনিস যদি আপলোড করা যায়। তো তার জন্যই আমরা ফিজিক্সের পেপারটা আজকে সলভ করছি 2016-এর। চলো, তো প্রথম কোয়েশ্চেন আমাদের যেটা এসেছিল সেই প্রশ্নটা হচ্ছে এটা, যে দেখো, ভরবেগ সংরক্ষণ সূত্রটি একটি নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয়। ভরবেগ সংরক্ষণ সূত্র মানে প্রিন্সিপাল অফ দ্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যেটা সেইটা আমরা জানি যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে জড়ত্বীয় নির্দেশতন্ত্র যেটা আছে সেখানে প্রযোজ্য হয়, কারণ সেখানে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয় না। এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হলে তার একটা অ্যাক্সেলারেশন থেকে যাবে, সেই অ্যাক্সেলারেশন থেকে যাওয়ার জন্য কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হবে না। কিন্তু এখানে যে প্রশ্নটা আছে সেখানে বলেছে যে ভরবেগ সংরক্ষণ সূত্রটি একটি ত্বরিত নির্দেশতন্ত্র মানে অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স, সেইখানেও কিন্তু প্রযোজ্য হয়। তখনই প্রযোজ্য হবে যেহেতু এই ফ্রেম অফ রেফারেন্সের একটা নিজস্ব অ্যাক্সিলারেশন আছে বা ত্বরণ আছে, আর ত্বরণ তখনই তৈরি হয় যখন কোনো বস্তুতে একটা বল কাজ করে, এবং এই বলটা একটা ফিক্সিসিয়াস ফোর্স হতে হবে বা একটা সিউডো ফোর্স বা একটা ছদ্ম বল হতে হবে। যদি ছদ্ম বল অ্যাপ্লাই হয় তো সেই ক্ষেত্রেই কিন্তু প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হবে, বাট এটা ইন জেনারেলি কিন্তু সব ক্ষেত্রে হয় না, ভ্যালিড হতে পারে। তোমাকে যদি জিজ্ঞেস করে যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কোথায় অ্যাপ্লিকেবল হয় বা সংরক্ষিত হয়, সেটা আমরা সবসময় বলবো যে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা জড়ত্বীয় নির্দেশতন্ত্র, যেখানে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি সেটা 0 হয়, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেটেড হলে সেখানে একটা সিউডো ফোর্সের কনসেপ্ট থাকতে হবে, একটা ছদ্ম বল থাকতে হবে, যেই বলটাই কিন্তু তাকে কনজার্ভ করে রাখবে বা তাকে সংরক্ষিত করে রাখবে। তো আমাদের 29 দাগের প্রশ্নের উত্তর অপশান সি। দেখো, প্রশ্নপত্র অনেক জায়গা থেকে তোমরা পাবে, কিন্তু ফ্রেশ কোয়েশ্চেন এবং মানে কি বলবো, মানে ফ্রেশ পেপার আমি খুব কম দেখেছি। মানে লেখাগুলো হয়তো তোমাদের কাছে একটু অস্পষ্ট মনে হতে পারে, ভাই আমি এর থেকে বেটার ইন্টারনেটে আমি পাইনি যেখানে পেপার আপলোড করা আছে, তো একটু কষ্ট করে সবাই দেখে নিও। আশা করি কোনো প্রবলেম হবে না, একটু ব্যাকাতারা আছে, আমি যেখান থেকে যেরকমভাবে পেয়েছি আমি সেই জিনিসটা সেই রকমভাবেই করিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? দেখতে থাকো, আশা করি কোনো প্রবলেম হবে না। নেক্সট, পরেরটা বলি আমরা।
পরেরটা দেখো ভেক্টর চ্যাপ্টারের একটা অঙ্ক, আগেরটা যেরকম আমাদের এসছে নিউটনস লস অফ মোশন থেকে, নিউটনের গতিসূত্র থেকে, সেকেন্ড অঙ্ক আমাদের এসছে বা সেকেন্ড জিনিসটা আমাদের এসছে ভেক্টর চ্যাপ্টারে। বলছে একটি চতুষ্পলের সমবিন্দুগামী বাহুত্রয় যথাক্রমে এ ভেক্টর আই ক্যাপ প্লাস 2j ক্যাপ, বি ভেক্টর বলছে 4j ক্যাপ, সি ভেক্টর বলেছে জে ক্যাপ প্লাস 3k ক্যাপ ভেক্টর দ্বারা প্রকাশিত হলে চতুষ্পলের আয়তন কত হবে? আই জে কে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যাক্সিস বরাবর। এবার শোনো, স্কেলার ট্রিপল প্রোডাক্ট বলে একটা জিনিস আমরা জানি, যেখানে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট একসঙ্গে হয়। তো আমরা যদি চতুষ্পলের আয়তনকে কনসিডার করি, তখন আমাদের যেটা হবে, মানে উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে এ ডট বি ক্রস সি ভেক্টর। ঠিক আছে, তার মানে বি ক্রস সি ভেক্টর আমাকে বার করতে হবে, তার সঙ্গে এ ভেক্টরকে ডট প্রোডাক্ট করতে হবে, যেটা আসবে সেটাই আমাদের উত্তর। ঠিক আছে, তো স্যার এ ডট বি ক্রস সি আমরা কি করে করব? ফার্স্টে বি ক্রস সি করি। তো বি ক্রস সি করার জন্য নিয়ম হচ্ছে এটা, এগুলো আমি ইউটিউবে ব্যাচে করাবো, যে ডট প্রোডাক্ট কি করে বার করতে হয়, ক্রস প্রোডাক্ট কেমন করে বার করতে হয়, সেই জিনিস আমি করিয়ে দেবো। তো প্রথমে আমাদের কি করতে হবে? বি ভেক্টর কত আছে? বি ভেক্টরের 4j ক্যাপ আছে, তার মানে জে ক্যাপে আমরা 4 লিখবো, আই ক্যাপ কে ক্যাপ 0। ঠিক আছে, সি ভেক্টর আমাদের কত আছে? জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, তাহলে জে ক্যাপে আছে আমাদের 1, তাহলে 1 আর কে ক্যাপ মানে 3, এইটা হচ্ছে 0। আচ্ছা, এবার আমাদের ক্রস প্রোডাক্টের রুলস কি আছে? ক্রস প্রোডাক্টের রুলস হচ্ছে যে স্যার আমরা আই ক্যাপ লিখলাম, যখন আমি আই ক্যাপ কম্পোনেন্ট বার করব তখন আই ক্যাপকে হাত দিয়ে চেপে নেবে, ক্রস মাল্টিপ্লিকেশন করবে, 3 4 12 মাইনাস 1 0 0 হলো, মাইনাস কি হবে? মাইনাস জে ক্যাপ, যখন জে ক্যাপ বার করছো তখন এই পার্টটাকে ঢেকে নেবে, 3 0 0 মাইনাস 0। যখন আমি কে ক্যাপ বার করছি তো প্লাস কে ক্যাপ দিলাম, 4 0 0 মাইনাস 1 0 0, মানে ক্রস মাল্টিপ্লিকেশন। এটা তোমরা জানো সবাই, আশা করি ভেক্টরের ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট কি করে তো মানে করতে হয় তোমরা জানো। তার মানে এটা কত হচ্ছে স্যার? 12 আই ক্যাপ হচ্ছে। এটা কি আসলো স্যার? বি ক্রস সি ভেক্টর, বি ক্রস সি ভেক্টর গেল। তাহলে এর সঙ্গে যদি এ ডট প্রোডাক্ট করি, তাহলে এতে কত আছে? আই ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাই তো? এর সঙ্গে আছে আমাদের কত? 12 আই ক্যাপ। তো দেখো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা তো জানি আই ডট আই করলে আমাদের 1 আসবে, জে ডট জে করলে আমাদের 1 আসবে, আর কে ডট কে করলে আমাদের 1 আসবে। তার মানে যে কম্পোনেন্ট যা আছে এখানে, যে কম্পোনেন্ট নেই মানে সেটা 0 হয়ে গেল। তার মানে 12 আই ডট আই, তার মানে 12 ইউনিট, 12 ইউনিট, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। তো ছেলেটি ঠিক দাগিয়েছে? অবশ্যই হ্যাঁ স্যার, 12 ইউনিট উইল বি দ্য কারেক্ট আনসার, বি। হলো, তো এইভাবে বার করতে হয় এটা। ঠিক আছে, তার মানে 30-এরটার উত্তর বি হয়ে গেল। নেক্সট পরের কোয়েশ্চেনটা এসছে 31, বলছে সমরেখায় গতিশীল দুটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ মানে ইলাস্টিক কলিশন যদি হয়, দেখো বাস্তবে কোনো কলিশনই কিন্তু আমরা ইলাস্টিক কলিশন হিসেবে দেখি না। যদি কোনো একটা কলিশন ইলাস্টিক কলিশন হয় বা স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তো সেই স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা জানি যে গতিশক্তি এবং ভরবেগ দুটোই ধ্রুবক থাকে বা দুটোই কনজার্ভ থাকে। গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, ভরবেগও সংরক্ষিত থাকে। ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে কিন্তু গতিশক্তির পরিবর্তন হয়। ঠিক আছে, তো আমাকে দুটি বস্তু স্থিতিস্থাপক সংঘর্ষ বলেছে, বলছে নো এনার্জি ট্রান্সফার ফ্রম ওয়ান পার্টিকেল টু দ্য আদার পার্টিকেল। স্যার ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে। নো কাইনেটিক এনার্জি ট্রান্সফার ফ্রম ওয়ান পার্টিকেল টু আদার পার্টিকেল, ট্রান্সফার হতে পারে বাট সেটা সংরক্ষিত থাকবে। নো মোমেন্টাম ইজ ট্রান্সফার ফ্রম দ্য ওয়ান পার্টিকেল টু আদার, ভুল আছে। নো চেঞ্জ ইন দ্য টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি কনজার্ভ কথাটার মানে হচ্ছে যে বস্তুদ্বয়ের মোট গতিশক্তির যে মান আছে সেই গতিশক্তির মানটা কি থাকবে? সবসময় ধ্রুবক থাকবে। ওকে, তার মানে তাদের মোট গতিশক্তির কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না, গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। গেল। নেক্সট পরেরটা দেখো, খুব সুন্দর অঙ্ক। স্যার এটা কোথা থেকে দিয়েছে? মোশন ইন ওয়ান ডাইমেনশন, একমাত্রিক গতি। ঠিক আছে, বলছে কি যে একটা বস্তুকে এইচ উচ্চতা স্তম্ভ থেকে ছেড়ে দেওয়া হলো, টি সেকেন্ড পরে বস্তুটা ভূমি স্পর্শ করে, তাহলে টি/2 সেকেন্ডে বস্তুটা কোথায় ছিল? তার মানে আমরা ক্যালকুলেশন কি করে করব? স্যার অঙ্কটা কিরকম আছে? এইটা একটা স্তম্ভ, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল স্তম্ভ, এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। বলছে যে একটা বস্তু এইরকম কোনো একটা জায়গাতে ছিল, তো এই বস্তুটাকে এরকমভাবে ছেড়ে দেওয়া হলো, সেটা ভূমিতে টাচ করছে টি সেকেন্ড পরে, বলছে টি/2 সেকেন্ডে সেটা কোথায় ছিল?
ঠিক আছে। এবার একটা জিনিস তুমি এখান থেকে লক্ষ্য করো যে মানে যখন আমি বস্তুটাকে ওপর থেকে নিচের দিকে ছাড়ছি তখন তো আমার প্রারম্ভিক বেগ বস্তু 0 ছিল। তার মানে এইখানে আমি বলবো যে স্যার ইনিশিয়াল ভেলোসিটি কত আছে? 0। তাহলে এইটা হচ্ছে ফ্রি ফল মোশন বা মোশন আন্ডার গ্র্যাভিটি। ঠিক আছে, বিনা বাধায় অভিকর্ষজ ত্বরণে কোনো একটা বস্তু ওপর থেকে নিচের দিকে নামছে। তো সেখানে মোশনের সেকেন্ড ইকুয়েশন কি লিখবো? ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। আমরা জানি যদি ইউ 0 হয় তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউটি, মানে এই পার্টটা আমাদের 0 হয়ে গেল, টোটাল 0 প্লাস হাফ জিটি স্কোয়ার। তার মানে জিনিসটা দাঁড়ালো এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এই হচ্ছে আমাদের মেন ফর্মুলা। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমাকে বলেছে অঙ্কটাতে যে t/2 সেকেন্ড সময় বস্তুটা কোথায় ছিল। ধরো আমি ধরে নিলাম t/2 সেকেন্ড সময় মানে টোটাল নামতে যদি আমাদের 4 সেকেন্ড সময় লাগে, তাহলে t/2 মানে 2 সেকেন্ড পরে বস্তুটা কোথায় ছিল। অনেকের মনে হতে পারে যে স্যার অর্ধেক ডিস্টেন্সে নামবে, না এরকম ব্যাপার নয়। ক্যালকুলেশনটা কি করব, আমরা এখানে এইচ প্রাইম ধরে নিলাম যে স্যার হাইট সে এইচ প্রাইম উচ্চতায় থাকলো বা এইচ প্রাইম উচ্চতা নামলো, মানে উচ্চতায় থাকলো মিন্স হচ্ছে এইচ প্রাইম মানে কি ওপর থেকে কতটা হাইট সে নেমেছে। স্যার হাফ ইন্টু জি, এইখানে আমি লিখছি t/2 তার স্কোয়ার, তার মানে হাফ ইন্টু জি ইন্টু 1/4 ইন্টু টি স্কোয়ার লিখলাম। তার মানে 1/4 ইন্টু, এখানে আমি লিখে দিচ্ছি 1/4 হাফ জি টি স্কোয়ার লিখলাম। ঠিক আছে, টিটা স্মল ক্যাপিটাল তুমি যেরকম ভাবেই লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইচ প্রাইম ইজ ইকুয়াল টু 1/4, এই পার্টটাই তো আমাদের এইচ ছিল, এইচ, তার মানে এইচ প্রাইম ইজ ইকুয়াল টু h/4 হলো। এই যে h/4 হলো না, এই h/4 কথাটার মানে হচ্ছে বস্তুটা h/4 উচ্চতা পর্যন্ত নেমেছে। বস্তুটা কি করেছে? h/4 উচ্চতা পর্যন্ত নেমেছে। ওকে, h/4 উচ্চতা পর্যন্ত নেমেছে। ধরো আমি এইখানে এই বস্তুটাকে রাখলাম, এইখান থেকে এইটুকু হচ্ছে h/4। স্যার তাহলে এখান থেকে এইটুকু কত হবে? h মাইনাস h/4। তার মানে ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে? বলবে ভূমি থেকে বস্তুটা ঠিক 3h/4 উচ্চতায় আছে। ঠিক আছে, ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে আমাকে জানতে চেয়েছে, তাই তো? তাহলে উত্তর হবে, কই গেল, উত্তর হবে যে টি সেকেন্ড সময় বস্তুটা কোথায় ছিল, প্রত্যেকটা অপশানে ভূমি থেকে দেওয়া, ভূমি থেকে বস্তুটা 3h/4 উচ্চতায় আছে। ঠিক আছে, 3h/4 উচ্চতায় ভূমি থেকে কোনো একটা বস্তু আছে। গেল। নেক্সট পরেরটা, স্যার ধাতব দণ্ডের ক্ষেত্রে একটা মাত্রাহীন ধ্রুবক বা স্থিতিস্থাপক ধ্রুবক কি? স্যার পয়সনস রেশিও, যেটাকে আমরা বলি নর্মাল স্ট্রেইন বাই, মানে সরি ল্যাটেরাল স্ট্রেইন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেইন। ল্যাটেরাল স্ট্রেইন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেইন মানে কি? ধরো এই দিক বরাবর যদি আমি টানি, এই দিক বরাবর যদি আমি টানি, এইটাকে এই বরাবর, এইটাকে এই বরাবর, এইটাকে টানলে এই স্ট্রেনটা হবে আমাদের লঙ্গিটিউডিনাল স্ট্রেন। আর এই বরাবর যে স্ট্রেন হবে ওপর থেকে এইটা, এইটা মানে এইটাকে যদি আমি টানি তবে তো এই জিনিসটা এইরকম হবে। আমি জাস্ট নর্মাল ল্যাঙ্গুয়েজে বলছি। ঠিক আছে, তার মানে এই দিক থেকে জিনিসটা কমবে এবং এই দিক থেকে জিনিসটা বাড়বে, এই দুটো স্ট্রেইন। তো দুটো যেহেতু স্ট্রেইন, স্ট্রেইন কথাটার বাংলা মানে কি আমরা বলবো? বিকৃতি। স্ট্রেইন মানে হচ্ছে বিকৃতি, যে স্যার এই দিক বরাবর কতটা চেঞ্জ হলো আর এই দিক বরাবর কতটা চেঞ্জ হলো। তো দুটো সমজাতীয় রাশির অনুপাত। ঠিক আছে, কি বলছি আমরা? ল্যাটেরাল স্ট্রেইন, একটাকে বলছি আমরা ল্যাটেরাল স্ট্রেইন, একটাকে বলছি আমরা লঙ্গিটিউডিনাল স্ট্রেইন। ল্যাটেরাল স্ট্রেইন আর লঙ্গিটিউডিনাল স্ট্রেইন। সো স্যার দুটো জিনিস যদি দুটো সমজাতীয় রাশির অনুপাত হয় তাহলে এটা ইউনিটলেস এবং ডাইমেনশনলেস। তাদের কোনো রকম কোনো একক থাকবে না, তাদের কোনো রকম কোনো ডাইমেনশন বা মাত্রাও থাকবে না। সো পয়সনস রেশিও, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যেটাকে আমরা বলি পোয়াসের অনুপাত বা পয়সনস রেশিও। নেক্সট পরের অঙ্কটা দেখো বা পরের প্রশ্ন দেখো, একদম সিম্পল প্রশ্ন, এগুলো ক্লাস 9-10 লেভেলেও এগুলো সবাই পারবে। হ্যাঁ, বলছে তরলে পূর্ণ নিমজ্জিত বস্তুর ঘনত্ব যদি সংশ্লিষ্ট তরলের ঘনত্বের সমান হয় তবে বস্তুটা কি হবে? যে স্যার আমরা জানি যে কোনো একটা বস্তু যদি তরলে এইরকম কোনো একটা অবস্থাতে থাকে, ঠিক আছে, কোনো একটা বস্তু তরলে এইরকম কোনো একটা জায়গাতে আছে, ধরো আমি বললাম যে কোনো একটা বস্তু তরলে এইরকম কোনো একটা জায়গাতে আছে। ঠিক আছে, এইরকম কোনো একটা জায়গাতে আছে, তো এই জায়গাতে এসে বস্তুটা চুপচাপ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মানে কি বলতো? এই দিক বরাবর তার যে ওয়েট, মানে নিচের দিকে তার যে ওয়েট,
এই ওয়েটটা ওপর দিকে যে প্লবতা বল আছে, বাউন্সি বল ফোর্স আছে, তার সঙ্গে সমান হবে। তার সঙ্গে সমান হয়ে যে মানুষ মারা যাওয়ার যে অবস্থাটা সেটা ভাবো, যে মানুষ মারা গেলে, জলে ডুবে মারা গেলে কিন্তু একদম সমুদ্র বলো বা জলের তলদেশ বলো, সেইখানে কিন্তু মানুষ থাকে না। কোথায় থাকে স্যার? স্যার জল থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে এবং একটা জায়গাতে এসে সে স্ট্যাটিক হয়ে যায়। তো এই যে তরলের মধ্যে ডুবে তারপরে তরলের মধ্যে কোনো একটা জায়গাতে ভাসছে, তো সেইখানে আমাদের ধরতে হবে যে তার অবজেক্টের ওয়েট, ঠিক আছে, ওয়েট অফ দ্য অবজেক্ট আর ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড, এই দুটো জিনিস সমান হয়ে গেছে। তো সেই জন্য এটার যে উত্তর সেই জিনিসটা হচ্ছে, আমাকে বলেছে যে তরলে পূর্ণ নিমজ্জিত মানে টোটাল তরলের মধ্যে কোনো একটা অবজেক্ট ডুবে গেছে, বস্তুর ঘনত্ব ডেনসিটি যদি সংশ্লিষ্ট তরলের ঘনত্বের সমান হয়, দুটো সমান হওয়া মানে হচ্ছে এই অবস্থা থেকে সেটা নিচেও নামবে না, এই অবস্থা থেকে সেটা উপরে উঠবে না। এখানে বাউন্সি ফোর্স যদি প্লবতা বেশি হয় তাহলে অবজেক্ট ওপর দিকে উঠবে, যদি ওয়েট বেশি হয় তাহলে অবজেক্ট নিচের দিকে নামবে। তাহলে এইটা ইট উইল বি ড্রাউন্ড অ্যান্ড ফ্লোট এনিওয়্যার ইনসাইড দ্য লিকুইড, ঠিক আছে। তো দ্যাট উইল বি দ্য এ কারেক্ট অ্যান্সার। এখানে কোনো নিউমেরিক্যাল নেই, জাস্ট নর্মাল ফর্মুলা, এমনি ফর্মুলা দিলেও এই অঙ্ক বা এই প্রশ্ন আরামসে তুমি উত্তর করে দিতে পারবে, ঠিক আছে। চলো, এই একটা প্রশ্ন দিয়েছে, একটু ভালো প্রশ্ন। হ্যাঁ, বলছে ধারারেখ প্রবাহ মানে স্ট্রিমলাইন ফ্লো, ডিফারেন্স অফ দ্য প্রেসার হেড বিটুইন দ্য টু এন্ডস অফ দ্য ক্যাপিলারি টু অফ দ্য রেডিয়াস এ ডিপেন্ডস অন। দেখো, এটার জন্য তোমাদের ভলিউম ফ্লো রেট মানে পয়জলিস ইকুয়েশন যেটা আছে কোথায় পাবে স্যার? ক্লাস 11-এর ফ্লুইড মেকানিক্স বলে যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, সেই ফ্লুইড মেকানিক্সের মধ্যে পাবে, ঠিক আছে। ভিসকোসিটির যে পোর্শনটুকু আছে সান্দ্রতা, সেই সান্দ্রতার পোর্শনে পাবে। আমি দেখিয়ে দিচ্ছি কি করে হয়, ভালো করে শোনো। ব্যাপারটা হলো এইরকম, ধরো এইটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল পাইপ, এইটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল পাইপ। তো এই সিলিন্ড্রিক্যাল পাইপের আমি দৈর্ঘ্য বললাম এল, এল দৈর্ঘ্যের এটা একটা পাইপ আছে, এবং এই এল দৈর্ঘ্যের পাইপের মধ্যে তরল যাচ্ছে, এল দৈর্ঘ্যের পাইপের মধ্যে তরল যাচ্ছে। ধরো আমি এইটাকে এরকমভাবে আঁকলাম, ঠিক আছে, এইটাকে আমি দেখানোর জন্য জিনিসটাকে এরকমভাবে আঁকছি, ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। এইটা ধরো তরল, এইভাবে ধরো লিকুইড ফ্লো হচ্ছে। এবার এইটুকু তো তোমরা জানো যে স্যার এইখানে তরল প্রবাহের যে হারটা হবে, মানে ধরো কোনো একটা পার্টিকুলার লিকুইড যাচ্ছে, যে লিকুইডটা ভিসকাস লিকুইড, যার সান্দ্রতা আছে, যার ভিসকোসিটি প্রপার্টি আছে, তো তুমি বলবে যে স্যার এর মাঝখান থেকে যে দাগটা পাস করে সেই দাগটাকে বলা হয় অ্যাক্সিস, মানে আমি এইটার কথা বলতে চাইছি, এর মাঝখান থেকে যে দাগটা পাস করছে সেই দাগটাকে আমি বলছি অ্যাক্সিস, এবং তরল প্রবাহের যে হার, সেই তরল প্রবাহের হার এই অ্যাক্সিসের দিকে বেশি থাকবে, ঠিক আছে। মাঝখান থেকে তরল প্রবাহের হারটা বেশি হবে, এবং এই যে জায়গাটা আছে এই মাঝখান থেকে তরল প্রবাহের হারটা বেশি হবে, এবং যত আস্তে আস্তে সেটা প্রান্তের দিকে যাচ্ছে না, সেই তত তার বেগটা কমতে থাকবে। তার মানে আমি বলতে চাইছি এই যে জায়গাটা আছে না, যেই জায়গাটা আমাদের একদম সিলিন্ড্রিক্যাল পাইপের দেয়াল, এইখানে আমি বলবো তার ভেলোসিটি মিনিমাম হবে, আর অ্যাক্সিসে এই জায়গাতে আমি বলবো তার ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। এবার আমি যদি এর যে রেডিয়াস, এই রেডিয়াসটাকে যদি আমি আর ধরি, এবং এই অ্যাক্সিস থেকে বা অক্ষ থেকে যে কোনো একটা দূরত্ব তুমি ধরো, এইটুকু দূরত্ব বললাম, সেই দূরত্বকে আর যদি বলি এবং এখানে যদি ভি হয়, এইখান থেকে মানে পয়জলিস ইকুয়েশন যেটা আমাকে বলে ডিরেক্ট, মানে কোনো কিচ্ছু নেই, তুমি যদি পয়জলিস ইকুয়েশনটা জানো, সমীকরণটা জানো, এটা আরামসে করে দিতে পারবে, ঠিক আছে। তো পয়জলিস ইকুয়েশন, ঠিক এইখান থেকে আমরা যেটা পাই সেইটাকে বলা হয় ভলিউম ফ্লো রেট, ঠিক আছে, ভলিউম ফ্লো রেট। সেই ভলিউম ফ্লো রেটকে কিউ দিয়ে লেখে, অ্যাকচুয়ালি আমরা ডিটারমাইন করি জিনিসটাকে কিউ দিয়ে, কিউ অর ডিভিডিটি অ্যাকচুয়ালি। তো কিউ ইজ ইকুয়াল টু ডিভিডিটি, এখানে ভেলোসিটির ফর্মুলা বার করে তাকে টাইমের রেসপেক্টে, ঠিক আছে, ডেরিভেটিভ করতে হয়। তো কতটা ফ্লো রেট হচ্ছে একটা নির্দিষ্ট সময়, তো তার একটা ফর্মুলা আছে, আমি ডিরেক্ট ফর্মুলা লিখছি, কিউ ইজ ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি টু। স্যার পি ওয়ান আর পি টুটা কি? এই জায়গাতে প্রেসার যদি পি ওয়ান হয় আর এই জায়গাতে প্রেসার যদি পি টু হয়, তাহলে প্রেসার ডিফারেন্স যেটা আমাকে এখান থেকে বার করতে দিয়েছে, তো পি ওয়ান মাইনাস পি টু, এই ডেল পি ইজ ইকুয়াল টু পি ওয়ান মাইনাস পি টু, এইটা ডিভাইডেড বাই ইন্টু ইন্টু পাই আর টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইটা এল। কোনটা মানে কি স্যার? এল মানে হচ্ছে এই যে এল, এই এল মানে হচ্ছে লেন্থ অফ দ্য টিউব, লেন্থ অফ দ্য টিউব, টিউবের যে লেন্থ আছে সেই টিউবের লেন্থটা, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু এই যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটা, ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস,
ঠিক আছে, ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস এইটা হলো, ঠিক, আমি শর্টে লিখছি। আর ইটা মানে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, ভিসকোসিটি কোইফিসিয়েন্ট, ঠিক আছে, সান্দ্রতা গুণাঙ্ক। এবার এই জায়গাটা ভালো করে দেখো, আর P1 P2 তো দুটো প্রান্তের মধ্যে যে চাপের পার্থক্য আছে সেই চাপের পার্থক্যটা, এখান থেকে একটা জিনিস দেখো, এই জায়গা থেকে কি আমি এটাকে এইভাবে লিখতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু ডেল পি, হ্যাঁ, ডেল পি ইন্টু পাই r⁴/8 ইটা এল। তো কিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা ডেল পির ভ্যালুটা ডিরেক্ট বার করে নাও, ডেল পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 8 ইটা এল ডিভাইডেড বাই পাই r⁴, একদমই তাই। তো ডেল পি ইজ ইকুয়াল টু বা ইজ প্রপোর্শনাল টু, ঠিক আছে, 1/r⁴, বা ডেল পি ইজ প্রপোর্শনাল টু r⁻⁻4, ঠিক আছে। তোমাকে ইকুয়েশন জানলে, আমি টোটাল ডেরিভেশন করে দেখাচ্ছি না এই ফর্মুলাটা কোথা থেকে আসলো, তার একটা ডেরিভেশন আছে। তো ডেল পি ইজ প্রপোর্শনাল টু r⁻⁻4, এই আর মানে কি, এই আর মানে হচ্ছে ক্যাপিলারি টিউবের তুমি ব্যাসার্ধ বলতে পারো বা তুমি রেডিয়াস বলতে পারো, এই যে আর, এইটাও বলতে পারো বা তুমি এইটাও বলতে পারো, ঠিক আছে। তো এটা যদি ক্যাপিলারি টিউব দিয়ে হয় তো ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধকে তুমি আর ধরে নেবে, ঠিক আছে, যেখানে এখানে ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ কত বলেছে, এ। ঠিক, আমি পয়জেলিস ইকুয়েশন আমাদের বইতে যেরকম ভাবে আছে আমি সেই জিনিসটা লিখে দিলাম। এই যে এ ব্যাসার্ধের কৈশিক নল ক্যাপিলারি টিউব, এটা যেরকম আমরা সিলিন্ড্রিক্যাল পাইপ নিয়ে করলাম, এই জিনিসটা ক্যাপিলারি টিউব নিয়ে করলেও তাই হবে, ঠিক আছে। তো যদি তাই হয় তাহলে আমাদের হবে যে চাপের পার্থক্য কার উপরে নির্ভর করে, a⁻⁻4 এর উপরে, এইটা। তার মানে r⁻⁻4 যেটা আমি লিখলাম সেই r⁻⁻4 এর উপরে, এটা মাইনাস আছে কিন্তু, ওকে। তো এটা কোথা থেকে দিয়েছে স্যার, এই প্রশ্নটা এসছে ফ্লুইড মেকানিক্স। এই একটা প্রশ্ন এখনো পর্যন্ত দেখলাম যেটা একটু গন্ডগোল বলবো না, ছেলে মেয়েদের প্রবলেম তৈরি করতে পারে, এটা সবাই পারবে না, এটা ছেড়ে দিয়ে আসবে অনেকে, ঠিক আছে। এইগুলো করে দিয়ে আসতে পারলে তোমাকে আর কে আটকাবে বলো, এই হলো তার জিনিস। এইটা আমি পয়জেলিস ইকুয়েশনটাকে একটু এঁকে দেখালাম, গেল। নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, বলছে কাচের প্লেটের ওপরে পারদের ফোঁটা স্পর্শবিন্দুতে তরলের অভ্যন্তরে অঙ্কিত কোনটি একটি। আচ্ছা স্যার যদি এরকম একটা প্লেটকে আমি কাচের প্লেট ভাবি, ঠিক আছে, এইটা যদি কাচের প্লেট হয় আর এর ওপরে যদি এরকমভাবে একটা মার্কারি ড্রপলেট থাকে, ঠিক আছে, এর ওপরে যদি এরকমভাবে একটা মার্কারি ড্রপলেট থাকে, ঠিক আছে, তো এখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আমাকে জানতে চাইছে, তাই তো। তো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আমাদের কি হবে, এই টানলাম আর এই স্পর্শক বরাবর এই টানলাম, তার মানে এই যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, দেখো পারদের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল যেটা হয় গ্লাস প্লেটের ওপরে সেটা সবসময় অবটিউস অ্যাঙ্গেল হয়, এইটাকে আমি থিটা বলছি, এটা একটা মার্কারি ড্রপলেট, এটা থিটা। তো এইখানে থিটাটা তুমি বুঝতে পারছো 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রির থেকে ছোট, ঠিক আছে। তো 90 থেকে বড় 180 ডিগ্রির থেকে ছোট, তার এটা সবসময় অবটিউস অ্যাঙ্গেল হবে, এটা সবসময় স্থূলকোণ হবে, ঠিক আছে। এটা জলের ক্ষেত্রে হলে অ্যাকিউট অ্যাঙ্গেল হতো, ওকে, গেল। তো মার্কারি ড্রপলেট এরকম থাকে, এটা জানি আমরা। নেক্সট পরেরটা দেখি আমরা, পরের কোয়েশ্চেন এটা দেখো, হ্যাঁ এই একটা প্রশ্ন থার্মোডাইনামিক্সের পুরো ডেরিভেশন বলছে, রুদ্ধতাপ প্রক্রিয়া মানে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য আইডিয়াল গ্যাস ইজ অ্যান অ্যাপ্লিকেবল ইকুয়েশন অফ স্টেট সিম্বল হ্যাভ দ্য ইউজুয়াল মিনিং। দেখো এখানে অ্যাকচুয়াল যে উত্তরটা হওয়া উচিত, মানে আরেকটা অপশন থাকলে উত্তর হয়ে যেত পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা পড়ে আসি, ঠিক আছে। কিন্তু এইখানে যেটা আছে দেখো পি টু দি পাওয়ার গামা ইন্টু ভি ইকুয়াল টু ধ্রুবক, এটা হবে না। স্যার কি করে করব, আমরা ডেরিভেশনটা নামাই থার্মোডাইনামিক্সের প্রথম ইকুয়েশন থেকে, ঠিক আছে। যদি মনে রাখতে পারো ফর্মুলা তাহলে তো খুব ভালো, মনে না রাখলে কি হবে, ডেরিভেশন করতে হবে। আমরা কি করব, প্রথম ইকুয়েশন, ফার্স্ট ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স টিডি, প্রথম ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স আমাদের কি হবে, ফার্স্ট ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স হচ্ছে dq ইজ ইকুয়াল টু du প্লাস dw, এটা তাই তো। dq ইজ ইকুয়াল টু du প্লাস dw, du মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, dw ওয়ার্ক ডান, dq মানে হচ্ছে চেঞ্জ ইন হিট বা তাপের পরিবর্তন। এবার অ্যাডিয়াবেটিক প্রসেস বলেছে, তাই তো, অ্যাডিয়াবেটিক প্রসেস, তো তার জন্য তুমি কি বলবে, স্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে ডিকিউর ভ্যালু 0, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ। এবার শোনো আমরা কি জানি স্যার, ডিইউ ইজ ইকুয়াল টু এনসিভি ডিটি আর ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি, ঠিক আছে, থার্মোডাইনামিক্সের ল।
এগুলো সবাই জানো আশা করি, যারা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করো এগুলো সবাই জানো। তো ডিউর জায়গাতে এনসিবিডিটি পাঠিয়ে দিই, করাবো এগুলো সব প্র্যাকটিস করাবো। ডিউর জায়গাতে পাঠিয়ে দিই এনসিবিডিটি ইজ ইকুয়াল টু ডিডব্লিউর জায়গাতে পাঠিয়ে দিই মাইনাস পিডিভি, ঠিক আছে, মাইনাস আছে মাইনাস পিডিভি গেল। আচ্ছা এবার আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আদর্শ গ্যাস সমীকরণ আমাদের কি আসবে, বলবে স্যার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো ভি বা পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি, ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি। তো পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি তুমি এখানে পাতাও, তাহলে এন সিভি ইন্টু ডিটি, পি মানে হচ্ছে এনআরটি বাই ভি ইন্টু ডিভি, ঠিক আছে। তাহলে এন এন পার্ট এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে আসলো আমাদের ডিটি বাই টি, টিটাকে এইদিকে লিখলাম, হ্যাঁ, আর এইদিকে হচ্ছে ডিবি বাই ভি মানে আর বাই সিবি, মাইনাস আর বাই সিবি পার্টটাকে এইদিকে লিখে দিলাম আর বাই সিবি, আর এইদিকে লিখলাম ডিবি বাই ভি, ঠিক আছে, ওকে। ব্যাস এবার ইন্টিগ্রেশন লাগাও, ইন্টিগ্রেশন লাগাও, ঠিক আছে, ইন্টিগ্রেশন লাগিয়ে দিলাম বোথ সাইডে। তার মানে ডিটি বাই টি মানে কি, আচ্ছা ইন্টিগ্রেশন ডিটি বাই টি ইজ ইকুয়াল টু মাইনাস আর বাই সিবি ইন্টিগ্রেশন ডিটি ডিবি বাই ভি। আচ্ছা কি আসছে এবার, এখান থেকে এখানে আসি, ডিটি বাই টি মানে হচ্ছে স্যার এল এন টি, ডিটি বাই টি মানে হচ্ছে এল এন টি ইকুয়াল টু মাইনাস আর বাই সিভি ইন্টু ডিবি বাই ভি মানে হচ্ছে এল এন ভি। আচ্ছা আর কি জানি আমরা, থার্মোডাইনামিক্সের বেস্ট আইডেন্টিটি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, আর সিপি বাই সিভি হিট ক্যাপাসিটির রেশিও, সেইটাকে বলা হয় গামা। এইখান থেকে আমাদের এই ডেরিভেশনটা আসবে। তো এল এন টি ইজ ইকুয়াল টু আর মানে আমরা লিখছি সিপি মাইনাস সিভি বাই সিভি, ক্যালকুলেশনটা ভালো করে দেখো এল এন ভি, ঠিক আছে। আচ্ছা ইন্টিগ্রেশন করে এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আমরা দিয়ে দিই, এটা কনস্ট্যান্ট প্লাস কনস্ট্যান্ট, ওকে। তার মানে এখান থেকে কি আসছে স্যার, এল এন টি ইজ ইকুয়াল টু মাইনাস সিপি বাই সিভি মাইনাস ওয়ান, সিভি দিয়ে ভাগ করে দিলাম, এল এন ভি প্লাস আমাদের কনস্ট্যান্ট, তাহলে এল এন টি ইজ ইকুয়াল টু মাইনাস গামা মাইনাস ওয়ান ইন্টু এল এন ভি প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা এই পার্টটাকে এইদিকে আনো, এল এন টি প্লাস এল এন ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে এল এন টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট, ই মানে তো কনস্ট্যান্টই, ঠিক আছে। তার মানে টি ইন্টু ভি টু দি পাওয়ার, টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই হলো আমাদের ডেরিভেশন। এটা আমাদের আসতো ক্লাস 12-এ, ঠিক আছে, আমাদের মানে অনার্সেও থার্মোডাইনামিক্সের এটা খুব বিখ্যাত ডেরিভেশন, ঠিক আছে, এবং যাদের ডেরিভেশন মনে আছে ঠিক তারা এখান থেকে করতে পারবে, ওকে। তো ডেরিভেশন করতে হবে তোমাদের কয়েকটা জিনিসের ডেরিভেশন করতে হবে, যদি না ডেরিভেশন করতে চাও তাহলে তোমাকে ফর্মুলা মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। এবং ফর্মুলা সব জায়গাতে, নিউমেরিক্যালের ক্ষেত্রে ফর্মুলা মুখস্থ রাখতে হবে, আইডেন্টিটির ক্ষেত্রেও তোমাকে ফর্মুলা মাথায় রাখতেই হবে, গেল। তাহলে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, গেল, ওকে। আচ্ছা এবার আমাকে বলছে দেখো একটা ক্লাস 10-এর প্রশ্ন, 10-এরও নয় 9-এর প্রশ্ন, এটা বলছে সমান ভরের জল এবং দুধ একই রকমভাবে গরম করতে দেওয়া হলো, কিছু পরে দুধ বেশি গরম হলো। ভাই দুধ আর জলকে যদি একই পরিমাণ দুধ আর জলকে নিয়ে যদি আমি বার্নারে গরম করি, দেখবো দুধ তাড়াতাড়ি গরম হয়, কেন, কারণ দুধের আপেক্ষিক তাপ কম, দুধ তার নিজের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য কম তাপ নেয়, ওই জন্য তাড়াতাড়ি সে টেম্পারেচার বাড়িয়ে ফেলে, ঠিক আছে। ওই জন্য যার আপেক্ষিক তাপ কম সে তাড়াতাড়ি গরম হবে, তাড়াতাড়ি ঠান্ডাও হবে, তাপ ধরবেও তাড়াতাড়ি, ছাড়বেও তাড়াতাড়ি, তাহলে লোয়ার স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ কম, কারেক্ট আনসার, এই নিয়ে কোনো ডিসকাশনের জায়গায় নেই। নেক্সট স্যার থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অনুযায়ী কি জানি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের এনট্রপি দিনকে দিন বেড়েই চলেছে, তার মানে কোনো তাপগতীয় ব্যবস্থার অপ্রত্যাবর্তক পরিবর্তনে, ঠিক আছে, মানে ইরিভার্সিবল প্রসেসে থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কি হবে, ধনাত্মক, কারণ আমরা নর্মালি থার্মোডাইনামিক্সের ল থেকে জানি ডেল এস অফ ইউনিভার্স ইজ কি হবে, অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, ঠিক আছে।
ইউনিভার্সের এনট্রপি দিনকে দিন বাড়ছে, কারণ ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, র্যান্ডমনেস ক্যাওসনেস বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে অঙ্কটা দিয়েছে এটা রিফ্র্যাকশন অফ প্রিজম, লাইটের রে অপটিক্সের জায়গাটা, সেখানে রিফ্র্যাকশন অফ প্রিজম থেকে ডিরেক্ট এই অঙ্কটা দিয়ে দিয়েছে। আমাকে বলেছে যে একটি কাচের প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি এবং আলোর সর্বনিম্ন বিচ্যুতি 30 ডিগ্রি হলে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত। রিফ্র্যাকশন অফ প্রিজম যখন দেখবে, মানে তোমাদের ক্লাস 10-এর বইতে, ঠিক আছে, 10-এর বইতে একটা আইডেন্টিটি আছে, ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই একটা আইডেন্টিটি আছে। ঠিক আছে, আরেকটা আইডেন্টিটি আমি এখানে বলছি, প্রতিসরাঙ্ক বার করার ফর্মুলা হচ্ছে, প্রতিসরাঙ্ক মানে বার করার ফর্মুলা হচ্ছে সাইন এ প্লাস মিনিমাম ডেভিয়েশন ডিভাইডেড বাই 2 বাই সাইন এ বাই 2। এ মানে কি? এ মানে হচ্ছে প্রিজমের প্রতিসারক কোণ। এই ফর্মুলাটা ডিরেক্ট আইডেন্টিটি, এটার একটা ডেরিভেশনও আছে, এটা মাথায় রাখতে হবে, এটা দিয়ে কিন্তু পরের বারও আসতে পারে। এ মানে প্রিজমের প্রতিসারক কোণ, তাহলে 60, আর ডেল এম মানে হচ্ছে সর্বনিম্ন বিচ্যুতি 30। তার মানে জিনিসটা কত দাঁড়াচ্ছে? 60 প্লাস 30 90, 90/2 মানে সাইন 45, আর এইদিকে 60/2 সাইন 30। সাইন 45 বাই সাইন 30 মানে হচ্ছে 1/√2 ডিভাইডেড বাই 1/2, তার মানে 2/√2, 2/√2 যদি হয় তাহলে √2 মানে 1.414, কারেক্ট আনসার বি। ঠিক আছে, এইটা √2 মানে 1.414, কারেক্ট আনসার দাঁড়ালো। এই হলো ক্যালকুলেশন, ছেলেটি সবই দাগিয়ে এসছে। ঠিক আছে, ভালো, ভুলচুক খুব কম হয়েছে দেখছি। আচ্ছা নেক্সট, পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা দেখো। এটা বলছে এফ ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন কোনো উত্তল লেন্সের ফোকাস বিন্দু থেকে বস্তু এবং প্রতিবিম্ব দূরত্ব x1 এবং x2 হলে লেন্স সমীকরণটি কি হবে। হ্যাঁ, এইটাও একটা আইডেন্টিটি, এটার ডেরিভেশন আমি করে দেখাচ্ছি, x1 x2 f স্কোয়ার। ঠিক আছে, এটাও বইতে ডিরেক্ট পাবে, ডিরেক্ট পাবে। কোয়েশ্চেনটা কি বলেছে? স্যার একটা উত্তল লেন্স আছে, এই যে একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের, এই উত্তল লেন্সের এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, এই গেল আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। তো প্রিন্সিপাল অ্যাক্সিসের ঠিক এইটা হচ্ছে আলোক কেন্দ্র, মাঝখানে পয়েন্টটা আমি বললাম এখানে F1 পয়েন্ট আছে, এখানে F2 পয়েন্ট আছে। এবার আমি বললাম যে এইটাও তো আমাদের F, এইটাও তো আমাদের F, এইখানে কোনো একটা অবজেক্ট আছে, ঠিক, এবং এখান থেকে এইটুকু হচ্ছে x1, এইখানে তার ইমেজ তৈরি হচ্ছে, এটা হলো অবজেক্ট, এটা হলো ইমেজ, এইটা হলো x2। তার মানে অবজেক্ট ডিস্টেন্স আমি কত বলবো? এইখান থেকে এইটুকু যে ডিস্টেন্স আছে এইটাকে আমি বলবো f প্লাস x1। ভালো করে লক্ষ্য করো, এটাকে বলবো আমি অবজেক্ট, আলোক কেন্দ্র থেকে কত দূরত্বে রাখা আছে? f প্লাস x1 দূরত্বে। আর ইমেজ কত দূরত্বে তৈরি হচ্ছে স্যার? f প্লাস x2 ডিস্টেন্সে। আচ্ছা, কনভেক্স লেন্স যদি হয়, উত্তল লেন্স বলেছে তো, কনভেক্স লেন্সের ক্ষেত্রে সাইন কনভেনশন কি হয়? ইউ হয় নেগেটিভ স্যার, ভি ইমেজ যেহেতু ওই দিকে তৈরি হচ্ছে পজিটিভ, এফ কি হবে? পজিটিভ। ঠিক আছে, এইটা আমরা জানি। এবার আমাদের লেন্স ফর্মুলা লাগবে। লেন্স ফর্মুলা কি স্যার? 1/v মাইনাস অফ 1/u ইকুয়াল টু 1/f। আচ্ছা ভি কত স্যার? 1/v কত? ভি মানে হচ্ছে ইমেজ, ইমেজ বলেছে কি স্যার? ইমেজ, ইমেজ বলেছে f প্লাস x2, তার মানে 1/f প্লাস x2, ইমেজ f প্লাস x2। আচ্ছা অবজেক্ট কত? মাইনাস ইউ। অবজেক্ট কত? অবজেক্ট f প্লাস x1, f প্লাস x1, বাট অবজেক্টের আগে একটা মাইনাস সাইন হবে, ইজ ইকুয়াল টু ফোকাল লেন্থ তো স্যার এফই আছে। তো এটা কত আসছে? এটা কত আসছে? এলসিএম যদি করি আমি, f প্লাস x2 আর এইদিকে f প্লাস x1, আচ্ছা এইটা এটা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা প্লাস আসবে, তাহলে f প্লাস x1 প্লাস f প্লাস x2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 1/f। তাহলে 2f প্লাস x1 প্লাস x2, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা যদি করি আমি, এফ স্কোয়ার প্লাস এফ x1 প্লাস এফ x2 প্লাস x1 x2 ইজ ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তার মানে
এই পার্টটাকে যদি আমি গুণ করে দিই তাহলে 2f স্কোয়ার প্লাস fx1 প্লাস fx2 ইজ ইকুয়াল টু f স্কোয়ার প্লাস fx1 প্লাস fx2 প্লাস x1 x2। ঠিক আছে, fx1 কাটলো, fx2 কাটলো, তাহলে এইটা করলে f স্কোয়ার ইজ ইকুয়াল টু x1 ইন্টু x2। ঠিক আছে, তার মানে এই তো আইডেন্টি চলে আসলো, f স্কোয়ার বা আমি f ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ x1 ইন্টু x2 ডিরেক্ট করতে পারি। তোমাকে ফোকাল লেন্থ ডিরেক্ট বার করতে দিতে পারে যে এই অবস্থায় লেন্সের ফোকাল লেন্থ কত হবে তুমি বার করো, তো ডিরেক্ট তুমি এই ফর্মুলা দিয়ে বার করে দেবে x1 x2 ইকুয়াল টু f স্কোয়ার, f ইজ ইকুয়াল টু x1 ইন্টু x2। তাই তো দেখে কঠিন মনে হচ্ছে, বাট কঠিন নয়, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এগুলো সাবজেক্টের ছেলে মেয়ে যারা আছো তারা সবাই পারবে ভাই, এগুলো নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কিছু কোনো ব্যাপারই নেই, আরামসে পারবে, অত চাপ নিও না। ঠিক আছে, আমি আজই প্র্যাকটিস করিয়ে দেবো সব। ওকে, নেক্সট পরেরটা। স্যার একটা চলতরঙ্গের দশা শুধুমাত্র কার অপেক্ষক? দেখো তুমি যখন ওয়েভ নেচার পড়বে বা ওয়েভ অপটিক্স পড়বে যখন, ঠিক আছে, তো তখন তুমি দেখবে যে স্যার এইখানে একটা ইকুয়েশন ডিরেক্ট এরকম লেখা হয় y ইকুয়াল টু, ঠিক, x এবং t। x মানে হচ্ছে কোনো একটা তরঙ্গের অবস্থান, আর t মানে হচ্ছে সময়ের সঙ্গে তরঙ্গের চলা। সেটা কার সঙ্গে, মানে তার ইকুয়েশন কিরকম, a সাইন একটা হয় ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই, এইটা লিখতে পারি, বা এরকম লিখতে পারি a সাইন মানে কে এক্স মাইনাস ওমেগা টি, কে এক্স মাইনাস ওমেগা টি প্লাস ফাই, এরকম লিখতে পারি। তো সেটা কার সঙ্গে সম্পর্কিত আছে, সময় এবং অবস্থান দুটোর সঙ্গে। ঠিক আছে, এখানে এক্স মানে অবস্থান, টি মানে টাইম, ঠিক, ওমেগা মানে আমাদের কৌণিক কম্পাঙ্ক অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টি মানে টাইম, ঠিক আছে, এক্স মানে অবস্থান, ফাই মানে ফেজ ডিফারেন্স। ঠিক আছে, দশা পার্থক্য গেল। নেক্সট স্বরকম্প মানে হচ্ছে বিট। স্যার বিট কখন তৈরি হয় জানো? ইন্টারফারেন্স অফ সাউন্ড, মানে শব্দের ব্যতিচার। একটা কোহেরেন্ট সোর্স থেকে দুটো সাউন্ড ওয়েভ বার হচ্ছে, ধরো আমি বললাম যে একটা সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি বললাম 700 হার্জ, আরেকটা সাউন্ড ওয়েভের ফ্রিকোয়েন্সি আমি বললাম 705 হার্জ। ঠিক আছে, তো এইখানে 5 হার্জ বিট তৈরি হবে, মানে দুটো শব্দ তৈরি হচ্ছে, মোটামুটিভাবে তাদের ফ্রিকোয়েন্সি কাছাকাছি, যে ফ্রিকোয়েন্সির গ্যাপটা তার মধ্যে থাকবে খুব কম, সেই কম্পাঙ্কের বিটস বা স্বরকম্প তৈরি হবে। বলছে যে ইন্টারফারেন্স অসমান কম্পাঙ্ক বিশিষ্ট দুটো শব্দের তরঙ্গের ব্যতিচারের ফল। ঠিক আছে, ইন্টারফারেন্স থেকে কিন্তু বিট তৈরি হয়, মাইন্ড ইট, এ কারেক্ট আনসার একদম। এইটা হলো তার এক্সাম্পল একটা। ঠিক আছে, নেক্সট পরেরটা। স্যার একটা তাপযুগ্ম যেমন থার্মোকাপেল, লোহা এবং কপার জাংশন তৈরি করা হয়, দেখেছো? তো থার্মোকাপেলের তড়িৎ বিভব নির্ভর করে কার ওপরে? স্যার দুটো জিনিসের ওপরে নির্ভর করে, সেটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি তার ওপরে, এবং হট জাংশন এবং কোল্ড জাংশনের মধ্যে উষ্ণতার কি পার্থক্য আছে, T1 মাইনাস T2 বা T2 মাইনাস T1 ডেল টি এর ওপরে। ঠিক আছে, তো এই তোদের দুটো সংযোগ স্থলের উষ্ণতার পার্থক্যের ওপরে সি অপশন উইল বি কারেক্ট, সি অপশন উইল বি কারেক্ট গেল। নেক্সট স্যার এই কোয়েশ্চেনটা তো ডিরেক্ট দিয়েছে, এটা তো মানে মানে আইডেন্টিটি নর্মাল মানে বইতে দেখতেই পাবে, ফর্মুলা এখান থেকে শুরু হয়। ই তড়িৎ ক্ষেত্রে অবস্থিত পি তড়িৎ দ্বিমেরু তড়িৎ ভ্রামকযুক্ত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্কের মান, টর্ক মানে কি আর ক্রস এফ বলা হয় নর্মালি আমরা বলি, তো টর্কের মান কি হবে, পি ক্রস ই, এবং এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা ডিরেকশন থাকবে। ঠিক আছে, এটা তো ডিরেক্ট ফর্মুলা। ঠিক আছে, এখানে ডেরিভেশনের কিছু নেই, এটা ডিরেক্ট ফর্মুলা, এটা এমনিই পারবে। হ্যাঁ, নেক্সট, হ্যাঁ এই একটা অঙ্ক খুব ভালো অঙ্ক। একটা পরিবাহীর 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার রোধ 5 ওহম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 6 ওহম, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ কত? খুব ভালো অঙ্ক এটা। দেখো আমরা কি জানি, কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে তার রেজিস্ট্যান্স বা রোধ বেড়ে যায়। ঠিক আছে, কারণ থার্মাল অ্যাজিটেশন তার বেশি হয় বা বাড়ে। তো আমি যদি বলি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ আর নট, আর টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ আর টি, তাহলে ফর্মুলা হচ্ছে আর টি ইজ ইকুয়াল টু আর নট প্লাস 1 প্লাস আলফা টি। এই আলফা মানে কি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলা হয় আলফা। ঠিক আছে, কতটা বাড়লো মানে উষ্ণতা গুণাঙ্ক গেল, তাহলে আর টি ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা টি। এবার এখান থেকে দুটো ফর্মুলা আমাদের দরকার, কি কি ফর্মুলা?
50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 5 ওহম আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে 6 ওহম। আচ্ছা, তার মানে এখান থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 5 ওহম বলেছে, তাই তো? তার মানে এখানে 5 লিখছি, 0 ডিগ্রিতে আমি জানি না, 1 প্লাস আলফা ইন্টু 50, মানে 1 প্লাস 50 আলফা, ডিরেক্ট এইভাবে লিখি। টেম্পারেচার তো 50 ডিগ্রি না, 1 প্লাস 50 আলফা। আর 6 ওহম আমাকে বলেছে কি 100 ডিগ্রিতে, 1 প্লাস 100 আলফা। আচ্ছা, একটা কাজ করি, এটা এইখানে লিখি, 6 ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস 100 আলফা গেল। আচ্ছা, এখান থেকে একটা কাজ করো, তুমি আলফার ভ্যালুটা বার করে ওখানে পুট করো, আর নটের ভ্যালু চলে আসবে ডিরেক্ট, 5 বাই আর নট, ঠিক আছে, ইকুয়াল টু 1 প্লাস 50 আলফা। তার মানে 5 বাই আর নট মাইনাস 1 ইজ ইকুয়াল টু 50 আলফা। the 5 minus r naught by r naught is equal to 50 alpha, ঠিক আছে? তার মানে এইটা আমাদের কত আসলো, আলফার ভ্যালু 5 মাইনাস আর নট বাই 50 আর নট, ঠিক আছে? খুব ভালো করে ক্যালকুলেশনটা করতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। আর নট ইন্টু 1 প্লাস 100 ইন্টু আলফার ভ্যালু দাঁড়াচ্ছে 5 মাইনাস আর নট বাই 50 আর নট, এইটা। তো এইটা আমরা যদি ক্যান্সেল আউট করে দিই, ঠিক আছে, 50 দিয়ে 100 যদি আমি কেটে দিই 2 হবে, ঠিক আছে? তার মানে 6 ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস 10 মাইনাস 2 আর নট বাই আর নট, ঠিক আছে? তার মানে কত দাঁড়াচ্ছে, 6 ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 10 মাইনাস আর নট বাই আর নট, ঠিক আছে? এইটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আর নট ইজ ইকুয়াল টু 10 মাইনাস 6, তাহলে আর নট ইজ ইকুয়াল টু 4 ওহম। 4 ওহম কারেক্ট আনসার হবে, ঠিক আছে? 4 ওহম দাগিয়েছে, 4 ওহম কারেক্ট আনসার হবে, হ্যাঁ একদম, অপশন ডি 4 ওহম, ঠিক। তো এটা নর্মাল আমাদের ক্লাস 10-এর বইতেই তুমি এই জিনিসটা পেয়ে যাবে, ঠিক আছে? একটু অ্যাডভান্স, ঠিক, এটা এমনিই পেয়ে যাবে, আর নট ইজ ইকুয়াল টু 4 ওহম, এই হলো তার ডেরিভেশন। গেল স্যার, ঠিক আছে, সমস্যা নেই। নেক্সট আমরা করি, হ্যাঁ, এই একটা অঙ্ক একটু টাফ অঙ্ক দিয়েছে, যে স্যার 12টি সমান এক্স ওহম রোধযুক্ত তারকে ঘনকের আকারে সাজানো হলো, দুটি কর্ণ বরাবর কার্যকর রোধের মান কত হবে, ঠিক আছে? মানে কনসেপ্ট হচ্ছে এইরকম, এই একটা ঘনক আছে, ঠিক আছে, এই একটা ঘনক আছে, এই একটা ঘনক আছে, এইখানে এইরকম ভাবে জিনিসটাকে সাজানো আছে, প্রত্যেকটা তারে, ঠিক আছে, এক্স ওহম করে আছে, এক্স ওহমের 12টা তার আছে, ঠিক আছে? এইটা প্রত্যেকটা এক্স ওহম, এক্স এক্স করে প্রত্যেকটা এক্স করে যাচ্ছে, দুটো কর্ণ বরাবর, দুটো কর্ণ বরাবর মানে স্যার এই কর্ণটা, ঠিক আছে, এর থেকে এইটা, আর এর থেকে এইটা, এই, ওকে। তো আমরা প্রথমে দেখব সিরিজ কম্বিনেশন, ইন সিরিজ, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কোনটা কোনটা থাকবে, একটা এক্স, একটা এক্স বাই টু, আর একটা এক্স, তিনটে এক্স, এক্স বাই টু, এক্স। তো এটা কত হলো আমাদের, 2 এক্স প্লাস এক্স, 3x প্লাস 2x, মানে 5x বাই টু, 5x বাই টু। আর আরেকটা বলছি ইন প্যারালাল, ইন প্যারালাল কম্বিনেশন, সমান্তরাল সমবায়, কোনটা থাকবে, 1 বাই 5x বাই টু প্লাস 1 বাই 5x বাই টু, তিনটে, তাই তো? এই দুটোর মধ্যে বার করতে হবে, প্লাস 1 বাই 5x বাই টু। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কত, 2 বাই 5x, এটা কার ভ্যালু, প্যারালাল কম্বিনেশন, মানে দুটোর মধ্যে 1 বাই আরপি, তাহলে 2 বাই 5x প্লাস 2 বাই 5x
প্লাস 2/5x, তার মানে 1/rp ভ্যালু দাঁড়াচ্ছে 6/5x, তাহলে rp ইজ ইকুয়াল টু 5x/6। এই অঙ্কটা সবাই করতে পারবে না। প্যারালাল কম্বিনেশনের মান দাঁড়াচ্ছে 5x/6, এটা আমি করাবো, এর একটা আইডেন্টিটি আছে। ওকে, তো উত্তর আমাদের দাঁড়ালো কি, দুটি কর্ণ বরাবর কার্যকর রোধের মান হবে, হ্যাঁ ঠিক 5x/6 রকম, এটা অপশন এ কারেক্ট আনসার, 5x/6। ঠিক আছে, 48 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত, একটা আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত। ঠিক আছে, এই দুটো আমরা ক্লাস 10এই পড়ি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আর। গেল। আচ্ছা, তিরুচুম্বকীয় পদার্থ যেটাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, তো ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স যেরকম বিসমাথ, ঠিক আছে, তাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলে, ঠিক আছে, ম্যাগনেটিক রিপালশন হয় এবং তারা ম্যাগনেটিক ফিল্ড থেকে বাইরে চলে যায়। ওকে, তো এইটা তিরুচুম্বকীয় পদার্থের চৌম্বক ভেদ্যতা কি হবে, 1-এর থেকে কম হবে। যেমন এক্সাম্পল বিসমাথ বলতে পারি। এগুলো নর্মাল আমাদের প্রশ্ন কি বলে তোমার স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন, এখানে নিউমেরিক্যালের কোনো ব্যাপার নেই। মুখ্য কুণ্ডলীর জন্য গৌণ কুণ্ডলীতে আবিষ্কৃত তড়িৎচালক বল কি হবে স্যার, ফ্যারাডেস ল মনে আছে তো, ইএমএফ, ঠিক, ইনডিউসড ইএমএফ ইজ প্রপোর্শনাল টু dφ/dt, dφ/dt, ঠিক আছে। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে, তো চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের হার এখানে অপশানে দেয়নি, তো রেট ইন দ্য বা রেট অফ দ্য চেঞ্জ অফ দ্য কারেন্ট ইন প্রাইমারি কয়েলে, ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রাইমারি কয়েলে কারেন্টের পার্থক্যের সঙ্গে সেকেন্ডারি কয়েলে ইএমএফ, ইনডিউসড ইএমএফ জেনারেট হবে, এবং তার ওপরে মানে কারেন্টের পরিবর্তনের সঙ্গে ইনডিউসড ইএমএফ জেনারেট হলে সেকেন্ডারি কয়েলে কারেন্ট তৈরি হবে। ঠিক আছে, তার জন্য মানে ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা আছে, সেই ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল মিউচুয়াল ইন্ডাকশন, সেটাও এর ওপরেই ডিপেন্ড করে, এইখান থেকেই কাজ করে। ওকে, নেক্সট পরেরটা, হ্যাঁ এই একটা প্রশ্ন ভালো, 1000 ভোল্ট কুলিজ নলে সর্বোচ্চ যে শক্তির এক্স রশ্মি উৎপাদন সম্ভব তা হলো। আচ্ছা শোনো, এক্স রশ্মির যে ফর্মুলা আছে, এক্স রশ্মির শক্তি, তার ফর্মুলা হচ্ছে আমাদের E ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। ঠিক আছে, কিউ মানে চার্জ, ভি মানে ভোল্টেজ। এবার এটা যদি আমরা ইলেকট্রন বলি তাহলে E ইন্টু ভি হবে। তো ভোল্টেজ আমাদের কত আছে, E ইন্টু 1000 ভোল্ট আছে, তাই তো 1000 ভোল্ট আছে, তার মানে 1000 ইলেকট্রন ভোল্ট, 1000 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। ঠিক, মডার্ন ফিজিক্সের জিনিস এটা, 1000 ইলেকট্রন ভোল্ট মানে 1 কিলো ইলেকট্রন ভোল্ট, অপশন নাম্বার এ কারেক্ট আনসার, সিম্পল। আসো নেক্সট পরের কোয়েশ্চেন, লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, যেটা একটা পিএনপি ট্রানজিস্টরের মুখ্য আদান বাহক কে? স্যার পিএনপি মানে হচ্ছে একটা পি ডায়োডের সঙ্গে একটা এন, মানে পিএন জাংশনের সঙ্গে পি। ঠিক আছে, তো পজিটিভ পি, পি স্ট্যান্ডস ফর হচ্ছে পজিটিভলি চার্জ হোল, হোল একদমই তাই, পজিটিভলি চার্জ হোল ক্রিয়েট করে, যেরকম ভাবে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর কাজ করে সেই রকম। যদি এটা এনপিএন ট্রানজিস্টর হতো, এনপিএন ট্রানজিস্টর যদি আমরা বলতাম, তো এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন হতো মুখ্য আদান বাহক। ঠিক আছে, কারেন্ট তো দুটোর জন্য তৈরি হয়, একটা হচ্ছে আমাদের ইলেকট্রন বলতে পারি, একটা হচ্ছে হোল বলতে পারি। তো পিএনপির ক্ষেত্রে হোল হবে, এনপিএন এর ক্ষেত্রে ইলেকট্রন হবে। চলো, তো এই হলো মোটামুটি আমাদের ব্যাখ্যা, ঠিক, ফিজিক্সের। তো এর থেকে এই লেভেল বা এর থেকে সোজা প্রশ্ন আসবে, এইটুকু আমি তোমাদের অ্যাসুরেন্স দিচ্ছি। ঠিক আছে, খুব বেশি কঠিন জিনিস পড়তে হবে না, শুধু ফর্মুলাগুলোকে চ্যাপ্টার ওয়াইজ যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলোকে খাতাতে এক জায়গাতে নোট করো এবং তার ওপর বেস করে প্র্যাকটিস করতে থাকো, ব্যাস তার ওপর বেস করে প্র্যাকটিস করতে থাকো, এছাড়া আর অন্য কোনো কাজ তোমার নেই। তো কেমন লাগলো, ঠিক যতটা তাড়াতাড়ি সম্ভব, কারণ বেশি সময় এখানে দেওয়া যাবে না, যতটা তাড়াতাড়ি সম্ভব, যতটা ক্রিস্পের মধ্যে, শর্টের মধ্যে জিনিসটা সমাধান তোমাদের কাছে করে দেওয়া যায়, কারণ 1 ঘন্টার মধ্যে 60টা প্রশ্ন করতে হবে, তার মানে বুঝতে পারছো, প্লাস ওএমআরে ফিল আপ করতে হবে, তো স্পিডটা সেই লেভেলেই দরকার, প্র্যাকটিস করে করে তোমাকে স্পিড সেই লেভেলে আনতে হবে। ওকে, তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ব্যাচ কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানে অলরেডি রানিং, অ্যাপ্লিকেশানে চলছে, যারা যারা অ্যাপ্লিকেশান থেকে জয়েন করতে চাও, ঠিক আছে, তারা কিন্তু এখান থেকে তোমরা জয়েন করে যেতে পারো, অ্যাপ্লিকেশান থেকে যারা যারা জয়েন করতে চাইছো তারা জয়েন করে যেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখান থেকে তোমাদের পুরো প্রস্তুতি হয়ে যাবে। ঠিক, আমাদের সায়েন্সের কোর্স চলে এসছে,
ঠিক আছে। গ্রুপ সি গ্রুপ ডির জন্য যারা ব্যাচ চাইছিলে, গ্রুপ সি গ্রুপ ডির জন্য ব্যাচ আমাদের চলে এসছে। ফিজিক্যাল সায়েন্সের ক্লাস চালু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, 10 তারিখ থেকে চালু হয়েছে। তো সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখান থেকে তোমাদের ক্লাস 9-10 ফিজিক্যাল সায়েন্স নিয়ে যারা পড়ছো পুরো প্রিপারেশন সেই জায়গা থেকে হয়ে যাবে। ওকে ভাই, চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা। নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।